তারা সরকারের অংশ ছিল তো অবশ্যই তাদের উপরে দায় যাবে, কারণ গভর্নমেন্টটা তো একটা কালেকটিভ বডি, এটা ইন্ডিভিজুয়াল না। ইন্ডিভিজুয়াল দায়টা আসবে যে কার মন্ত্রণালয় কতটুক হলো, সেটা তখন বলা হয় ওইখানে ওই উপদেষ্টা বা মন্ত্রী যিনি প্রধান হিসাবে কাজ করেছেন রুলস অফ বিজনেস অনুযায়ী, সেটা তার উপরে বেশি পড়তে হবে। বাট কালেকটিভ দায়িত্ব কেউ এটা অ্যাভয়েড করতে পারবেন না। ব্যক্তি হিসাবে অন্য কোনো উপদেষ্টা বা মন্ত্রী যদি দায়ী না হন, তিনি সেটার থেকে এক্সামশনে থাকবেন। কিন্তু কালেকটিভ সরকার হিসাবে সরকারের দায়ের মধ্যে সবাই এটার জন্য দায়ী থাকবে। স্যার, আমরা আমাদের আসলে এক্সপেকটেশন যারা আসলে 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল বা এই ছাত্র জনতার যে শক্তি আমরা বলি, তাদের কাছে তো খুবই পজিটিভ একটা এক্সপেকটেশন ছিল যে তারা ভালো কাজে থাকবে, আমাদেরকে ভালো পথে নিয়ে যাবে। কিন্তু আমরা এসে আসলে এই যে আপনি বললেন যে দায় এড়ানো যায় না, এই দায় যে তাদের উপর আসবে এটা তো আমরা কখনোই চাইনি। তারপরেও কেন এই দায় আসলে তাদের হলো, বা তারা কেন এই দায়ের ভেতরে গেল? দায় আসেনি আমরা এক্সপেক্ট করি নাই, কারণ আমরা তো এটাও এক্সপেক্ট করি নাই যে তারা সরকারে আসবে। কারণ 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, আমরা সেই অভ্যুত্থানের মধ্যে প্র্যাকটিক্যালি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে জড়িত ছিলাম। তখন তো 69-এর গণ অভ্যুত্থানের নেতারা সরকারের পার্ট হওয়ার জন্য অস্থির হন নাই। তারপরে 90-তে এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হইল, সেই সময় তো যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, তারা তো তখন সরকারের পার্ট হওয়ার জন্য আশা করেনি। তাহলে দায় আসে না, আমাদের এক্সপেকটেশন এবং অ্যাচিভমেন্ট দুইটার মধ্যে যত ডিফারেন্স হবে, দ্য মোর দ্য ডিফারেন্স বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, দ্য মোর দ্য ফ্রাস্ট্রেশন। তো গণ অভ্যুত্থান হওয়ার সময় কি কেউ ভেবেছে ছাত্ররা সরকারে আসবে, এই বাচ্চা কাচ্চারা সব সরকারের অংশ হয়ে যাবে? কিন্তু যেই ইউনুস সাহেব বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তাহলে ইউনুস সাহেবের সাথে তাদের কি কথাবার্তা হইলো, কিভাবে নিয়োগকর্তা হইলো, তখন এই জাতীয় ঘটনাগুলো ঘটতে লাগলো, তারা সরকারের পার্ট হয়ে গেল, পাওয়ারে চলে আসলো, ইনস্টিটিউশনে ব্যাক করলো না, লেখাপড়া ব্যাক করলো না, ক্ষমতার মধ্যে চলে আসলো। চাওয়াটা ছিল কোটা বিরোধী আন্দোলন, মেরিট যেন প্রাধান্য পায়। সে আন্দোলনটাতে শেখ হাসিনার কপাল মন্দ, পচা শামুকে পা কাটলো। বেশি তেজ এবং অহংকার করতে গিয়ে কোটার ব্যাপারটা নিয়ে আমি প্রথম লেখা শুরু করেছি, যুগান্তরে কলাম লেখা। আমার প্রথম লেখাটা এই কোটা দিয়ে শুরু হইল, সেই 2008-এর ফেব্রুয়ারিতে। কোটা বিরোধী কথাবার্তা, এইভাবে কোটা থাকার দরকার নয়, অনেক সেমিনার হয়েছে। তো সেইটুকটা কোথায় গেল? সে আন্দোলনের সুযোগটা কারা নিল? এর আগে সে আন্দোলনের সুযোগটা নিল আওয়ামী বিরোধী যারা ছিল, যাদেরকে নির্যাতন করেছে এই আমলে, যাদেরকে কষ্ট দিয়েছে, যাদের স্বভাব পণ্ডুল করেছে, তারা তো চামে চামে সুযোগে ছিল, অন্য সময় পারে নাই, এবার সুযোগ আসলো। আবার শেখ হাসিনার নিজের ভাষায় একটা কথা ছিল যে আমেরিকা চাইলে যে কোনো সরকার পরিবর্তন করতে পারে। তো সেটা ঘটেছে। পিটার হাসদের যোগাযোগ এবং তাদের যেটা শোনা যায় তাদের অর্থায়ন সহ সবটা ভালো কাজ করেছে। কাজ এত বেশি সুন্দরভাবে তারা করে ফেলতে পারেছে যে 6 তারিখ ঢাকা ঢুকবে বলার পরে তারা কিন্তু, যেহেতু তাওয়া গরম হয়েছে, রুটি শেখার জন্য দেরি করা যায় না, 5 তারিখে ঢাকাতে ইন করেছে। তাহলে এটা শুধু ছাত্রদের আন্দোলন হিসাবে যারা নেবে, এটা ঠিক হবে না। আন্দোলন যখন তারা করেছে, তাদের আন্দোলনের সবসময় কথাটা কি নিয়ে হলো? কোটা বিরোধী আন্দোলন, যে সিভিল সার্ভিসের মধ্যে বিসিএসের মাধ্যমে আসা, সেখানে কোটা থাকবে না। কেমন আন্দোলন তো সেটা নিয়ে, তারা দেশের অন্য পরিবর্তন আনবে, সেগুলো তো স্লোগান ছিল না। ওটা শেষের দিকে এসে তারা সুর পাল্টাইলো যে এখন আর ওই কোটার দাবি নয়, এখন এক দফা দাবি, শেখ হাসিনা অপসারণ চায়। এটা তো শেষের দিকে আসলো, 7, 8, 9টা দাবির মধ্যে। আগে তো এইসব দাবি ছিল না। তাহলে শেষের দিকে এই দাবিগুলো কারা ঢুকাইলো? এটা তো এদের মাথায় আসেনি। এগুলো তো প্ল্যান রইতে অন্য তরফ থেকে হয়েছে, দেশি হোক বিদেশি হোক, সবগুলোর সমন্বয় আসছে। আর পরিবর্তন যদি তারা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চায়, এটা তো এর আগেও ছাত্রদের কিছু আন্দোলন আমরা দেখেছি, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সেটা এরা চেয়েছে কিনা, আই ভেরি মাচ ডাউট। কারণ তাদের আন্দোলনের কোনো কথাবার্তায় আগে এমন স্লোগান ছিল না, এমন দাবি ছিল না আমরা রাষ্ট্রের মধ্যে এই পরিবর্তন চাই। দাবি একটাই, কোটা সংস্কার চায়, কোটা ফোটা থাকবে না, এই দাবি ছিল। এর থেকে ডাইভার্সিফাইড হয়ে অন্যরা যখন এই ছাত্রদের আন্দোলনের সুযোগ পেয়ে গেল এবং নিল, ব্যাকআপ সাপোর্ট দিল, তখন যে আন্দোলন সফল হলো। সব সময় যে কোনো আন্দোলনে আপনি দেখবেন টিকে থাকতে পারলে, যারা টিকে যায়
তারা তখন নায়ক হয়, সাকসেসফুল হয়। আপনিও বোঝালেন যে যে কোনো আন্দোলনের পর বা যে কোনো অভ্যুত্থানের পর টিকে থাকলেই সে নায়ক বনে যাবে। নায়ক বনে যায়, জি। খলনায়ক হইলেও নায়ক হয়ে যায়। জি যেই কারণে এই কোটা আন্দোলন এরা এইভাবে এমন নায়ক হয়ে গেল যে ইউনূস তাদেরকে তার নিয়োগকারী বললেন, তারা সরকারে ঢুকে গেল, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ইনস্টিটিউশনে গেল না, এবং বিনা পরীক্ষায় সচিবালয় ঢুকে মপ করে পাশ নিয়ে নিল। জেনারেশন টোটালি লস্ট হয়ে গেল, জি মানিতে চলে গেছে, ভায়োলেন্সের কালচার হয়ে গেল। আমি তো মাঝে মাঝে বলি এই শান্তির জন্য ইউনূস সাহেবের একটা নোবেল দিয়েছে, এখন ফাদার অফ দ্য ভায়োলেন্স বলে অশান্তির জন্য আরেকটা নোবেল দেবে কিনা, কিংবা নোবেল কমিটি তার আগের শান্তি পুরস্কারটাই ফেরত নেবে কিনা, সেটাও ভাবার বিষয়।